বিশাখা দেবীর মেজ ছেলে অনন্ত দিয়া নামের একটি মেয়েকে পছন্দ করত। অনন্ত ঠিক করে সে দিয়াকে বিয়ে করবে। তাই একদিন অনন্ত তার পরিবারকে নিয়ে দিয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে অনন্তর মা বিশাখা দেবী দিয়ার বড় দিদি মধুমিতা এবং ছোট বোন অন্তরাকে নিজের দুই ছেলে রাহুল এবং সায়নের জন্য পছন্দ করে ফেলে। তাই বিশাখা দেবী তাদের 3 বোনকে 3 ছেলের সাথে বিয়ে দিয়ে বাড়িতে বৌমা করে নিয়ে আসে। লা 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 লা, উফ কি দারুণ লাগছে আমাকে। দিদি একবার আমাকে দেখ, আমার বর এটা কালকে আমাকে গিফট করেছে। ওহ ভাগ্যিস একটা বিজনেসম্যান বর পেয়েছি, না হলে এত সুন্দর ডায়মন্ডের সেট তো আমি পরতেই পারতাম না। সে কি রে, তোর বর কি তোকে রোজই কিছু না কিছু গিফট করে? এই তো কদিন আগে বলছিলি তোর বর নাকি একটা জিমিচুর জুতো গিফট করেছে, যেটার দাম নাকি 2 লক্ষ টাকা, আবার আজকে একটা ডায়মন্ডের সেট। আমি তো নিজে চাকরি বাকরি করলেও এত এক্সপেন্সিভ গিফট আমি কখনোই কিনতে পারলাম না। গিফট করেনি, দেখ না জোর করে নিয়ে নিয়েছে। দিয়া বিয়ের পর যেমন হয়ে গেছে তার বলার নেই। কই বিয়ের আগে তো এত ফুটানি মারতিস না? বরের থেকে এত জোর খাটিয়ে জিনিসপত্র আদায় করলে তোর বর তো 2 দিনে ফতুর হয়ে যাবে। মধুমিতার এমন কথা শুনে অন্তরা হেসে ওঠে, কারণ সত্যিই দিয়া বিয়ের পর বিজনেসম্যান বর পেয়ে প্রচন্ড পরিমাণে টাকা ওড়াতে শুরু করে। প্রত্যেক দিনই সে বরের পকেট মেরে জোর করে জিনিসপত্র আদায় করতে থাকে। ও তোদের বিজনেসম্যান বর নেই বলে খুব কষ্ট হচ্ছে বল? বুঝতেই পারছি, কি আর করবি বল। দিদি তুই তো মিডিল ক্লাস, আর অন্তরা তো একটা কল সেন্টারে জব করে, তোদের কাছে ডায়মন্ড কেনার মতো টাকা আসবে কোথা থেকে? অবশ্য কি আর করবি বল, তোরা তো আর আমার মতো ভালো ছেলে পটাতে পারিসনি। এই বলে দিয়া নিজের ঘরে চলে যায়। দিয়ার এমন ব্যবহার দেখে তার 2 বোনের খুব খারাপ লাগে। বিয়ের পর থেকেই দিয়ার অহংকারে মাটিতে যেন পা পড়ে না। সবাই একসাথে থাকলেও দিয়া কিছুতেই সংসারের কাজকর্ম করে না, সমস্ত কিছু মধুমিতাকেই সামলাতে হয়। যেহেতু অন্তরাও চাকরি করে, তাই অন্তরার পক্ষেও সংসারের কাজকর্ম করা সম্ভব ছিল না। একদিন, মেজ বৌমা, আরে কে কোথায় আছো? কেউ তো আজকে আমাকে খেতেই দিল না। বড় বৌমা রান্না বান্না হলো? উফ 3-3টে বৌমা ঘরে আনলাম, এদিকে কারোর কোনো পাত্তাই নেই। বিশাখা দেবী রান্নাঘরে গিয়ে কাউকে দেখতে পায় না। অন্তরা ততক্ষণে অফিসে চলে যায়। অন্যদিকে দিয়া নিজের ঘরে শুয়ে শুয়ে সিরিয়াল দেখে। মেজ বৌমা, আমি তোমাকে কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আমাকে একটু খাবারটা বেড়ে দাও, আমাকে ওষুধও তো খেতে হবে। সেই কখন থেকে আমি না খেয়ে বসে আছি, তোমাদের তো কারোর কোনো পাত্তাই নেই। আমাকে খাবার বেড়ে দিতে হবে কেন? আপনার বাকি 2 বৌমা আছে তো, আপনি তাদেরকে বলুন আপনার খাবার বেড়ে দেবে। তাছাড়া আমাকে এখন একটা পার্টিতে যেতে হবে, আমি আপনাকে খাবার দিতে পারবো না। যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করছো কি করে? বৌমা হিসেবে আমার খেয়াল রাখা তো তোমার কর্তব্য। যাও এখনই রান্নাঘরে গিয়ে আমার খাবার নিয়ে এসো, না হলে তুমি আলাদা হয়ে যাও, তুমি আমার সংসারে থাকবে না। এমন সময় মধুমিতা বাড়িতে আসে। দিয়াকে শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে দেখে মধুমিতা ভীষণই অবাক হয়। আসলে মধুমিতা কিছু দরকারি কাজের জন্য ব্যাংকে যায়, কিন্তু বাড়িতে ফিরতে তার একটু দেরি হয়ে যায়। আরে মা, আপনি এরকম ঝামেলা করছেন কেন? দাঁড়ান, আমি আপনাকে খেতে দিচ্ছি। আমি তো আপনার জন্য খাবার বেড়ে রেখেই গিয়েছিলাম। আপনি 5 মিনিট বসুন, আমি এখনই খাবারটা গরম করে দিচ্ছি। তোমরা 3 জন এক মায়ের পেটের বোন হয়ে এত আলাদা হলে কি করে? আমি তো সেটাই বুঝতে পারি না। ছোট বৌমাও তো চাকরি করে, কই ও তো কখনো এরকম অহংকার দেখায় না যতটা তোমার মেজ বোন আমার ছেলের টাকা উড়িয়ে দেখায়। আপনি দিয়ার উপর শুধু শুধু রাগ করছেন, ও তো বাচ্চা একটা মেয়ে। আসলে দিয়া ছোটবেলা থেকে কখনো কাজ করার অভ্যাস নেই তো, বেশিরভাগ সময় সাজগোজ করতেই ব্যস্ত থাকতো, তাই আর কি ও এরকম করে। এভাবেই মধুমিতা কোনো রকমই তার শাশুড়ি মাকে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে দিয়া কোনো কথাই কান না দিয়ে নিজের ঘরে গিয়ে বসে পড়ে। দেখতে দেখতে এভাবেই রাত হয়ে আসে। অন্তরা রাত্রিবেলা অফিস থেকে বাড়ি ফেরার সময় চপ, সিঙ্গারা, চিকেন পকোড়া ইত্যাদি কিনে নিয়ে আসে। মেজদি, এই দেখ, তুই তো চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসিস, তোর জন্য আজকে আমি চিকেন পকোড়া এনেছি। কিন্তু চিকেন পকোড়া থেকে কেমন যেন পোড়া তেলের গন্ধ বেরোচ্ছে। না না, আমি আবার এসব একদম খেতে পারি না, এসব খেলে আমার শরীর খারাপ করবে। তোদের জন্য এগুলো ঠিক আছে, আর এমনিতেও আমি তো জামাইবাবুর সঙ্গে ডেটে যাচ্ছি। এই বলে দিয়া তার স্বামীর সঙ্গে ডেটে চলে যায়।
এভাবেই দিনের পর দিন দিয়ার ব্যবহার যেন আরো খারাপ থেকে খারাপতর হতে থাকে। উঠতে বসতে সে মধুমিতা এবং অন্তরাকে অপমান করে, কিন্তু তবুও নিজের বোন বলে মধুমিতা এবং অন্তরা তাকে কিছুই বলে না। এই নাও সায়ন, আজকে আমাদের প্রথম 1 মাস অ্যানিভার্সারি, তাই ভাবলাম ফেরার পথে তোমার জন্য কিছু নিয়ে আসি। আমি তোমার জন্য একটা জিন্স আর শার্ট কিনে এনেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। বাবা, তুমি আবার আমার জন্য গিফট কিনে এনেছো? আমিও অবশ্য তোমার জন্য একটা শাড়ি আর হ্যান্ডব্যাগ এনেছি। এই হ্যান্ডব্যাগটা নিয়ে তুমি প্রত্যেকদিন অফিসে যাবে। অবশ্য তোমার যদি হ্যান্ডব্যাগটা পছন্দ না হয়, আমি আবার এক্সচেঞ্জও করে এনে দিতে পারি। না না, তার কোনো দরকার নেই, আমার হ্যান্ডব্যাগটা খুব পছন্দ হয়েছে। তুমি যে আমার ব্যাপারে এত কিছু ভাবনা চিন্তা করে আমাকে গিফট দিয়েছো, এতেই আমি অনেক খুশি। যেহেতু মধুমিতা, অন্তরা এবং দিয়া 3 বোনের একই দিনে বিয়ে হয়, তাই তাদের 3 জনেরই সেদিন 1 মান্থ অ্যানিভার্সারি থাকে, আর যেটা কিনা দিয়া বেমালুম ভুলে যায়। তাই দিয়া অনন্তর জন্য কোনো রকম গিফট কেনে না। কিছুক্ষণ পর খাবার টেবিলে বসে মধুমিতাও তার বর রাহুলকে একটা সুন্দর ঘড়ি উপহার দেয়। বাবা, তুমি আবার আমাকে একটা টাইটানিক ঘড়ি গিফট করছো? এই ঘড়ির তো অনেক দাম, অন্তত 5,000 টাকা তো হবেই। কি দরকার ছিল বলো তো আমার পেছনে এত টাকা খরচা করার? এই তার থেকে তো ভালো তুমি বরং নিজের জন্য ভালো কিছু কিনতে পারতে। আমাকে তো সবাই কিপটে আর মিডল ক্লাস বলে বদনাম করে, তাই ভাবলাম তোমাকে এই সুন্দর ঘড়িটা গিফট করি। এমনিতেও তুমি আমাকে সংসার চালানোর জন্য যা টাকা দাও, সেখান থেকে টাকা জমিয়ে জমিয়ে আমি তোমার জন্য এই ঘড়িটা কিনেছি। এমন সময় অনন্ত দিয়াকে বলে, ও মাই গড, আমি তোমাকে কেন গিফট দেব? আমি তো নিজেই তোমার গিফট। আমার মতো এত ভালো সুন্দরী বউ পেয়েছো, এটাই তো তোমার কাছে অনেক। তাছাড়া আজকে তো তোমার আমাকে অ্যানিভার্সারি হিসেবে ডাবল গিফট দেওয়া উচিত। দিয়ার কথা শুনে অনন্তর মুখটা ছোট হয়ে যায়, কারণ সে দিয়ার কাছ থেকে এরকম কথা আশা করতে পারে না। তাই অনন্ত দিয়ার উপর রাগ করে নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে যায়। কি ব্যাপার, আজকে আমার বর আমাকে কোনো গিফট দিল না কেন? আজ তো আমাদের 1 মান্থ অ্যানিভার্সারি। আমি তো ভেবেছিলাম এবার গোল্ড জুয়েলারি নেব, কিন্তু আমার বর তো এখনো পর্যন্ত কিছুই দিল না। না, একবার দেখি কোথায় আছে। এই মনে করে দিয়া অনন্তকে ফোন করে। অনন্ত রেগে গিয়ে দিয়ার ফোনটা ইগনোর করে দেয়, কিন্তু দিয়া বারবার ফোন করছে দেখে অনন্ত শেষ পর্যন্ত ফোনটা ধরে। কি হলো, কোথায় গেলে? আমি না তোমাকে বললাম আমার জন্য কোনো গিফট আনতে? আসার সময় আমার জন্য একটা 24 ক্যারেটের 500 গ্রামের একটা গোল্ড নেকলেস কিনে আনবে। অনন্ত এবার দিয়ার কথা শুনে ভীষণই রেগে যায়। ছি ছি দিয়াছি, তুমি এত মতলবী যদি আমি আগে জানতাম, আমি কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। তোমার বোনেরা হয়তো তোমার মতো এত সুন্দরী নয়, কিন্তু ওরা অ্যাটলিস্ট অনেক ভালো মনের মানুষ। আমি তো দেখছি তোমাকে বিয়ে করে খুব বড় ভুল করে ফেলেছি। আজ থেকে তুমি আর 1 পয়সাও পাবে না বলে দিলাম। এই বলে অনন্ত ফোন কেটে দেয়। এতে করে দিয়া খুবই রেগে যায়, আর সে তখনই তার 2 বোনের সঙ্গে ঝগড়া করতে চলে যায়। তোরা ইচ্ছা করে আমার সংসারটা ভাঙছিস, তাই না? আজকে আমার বর যদি সংসারে বেশি টাকা না দিত, তোরা তো কখনো খেতেও পেতিস না। আর আমার বরের সামনে আমাকে খারাপ সাজিয়ে নাম কিনছিস, তোদের সাহস তো কম নয়। তুই এরকম কথা কি করে বলতে পারলি? আমরা নাকি তোর বরের টাকাই খাই? আমাদের স্বামীরাও তো সংসারে টাকা দেয়, সবার টাকাতেই তো এই সংসারটা চলে। আমি না থাকলে তোদের ওই বরগুলোও জুটতো না। আমি ছিলাম বলেই আজকে তোদের বিয়েটা হয়েছিল, না হলে তোদের মতো মেয়েদের কেউ কখনো পাত্তাই দিত না। এভাবেই দিয়া তার 2 বোনের সঙ্গে তুমুল ঝগড়াঝাটি করতে থাকে। বাড়িতে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বিশাখা দেবী বাইরে বেরিয়ে আসে। ইতিমধ্যে অনন্তও বাড়ি ফিরে আসে। এ কেমন বৌমাকে তুই ঘরে এনেছিস রে অনন্ত? তোর বউ সারা দিন রাত শুধু বাকি 2 বৌমার সঙ্গে ঝগড়া করে। দেখে কেউ বলবে না এরা 3 বোন সারাদিন শুধু পায়ের উপর পা তুলে তোর বউ বসে থাকে আর তোর টাকাতে আয়েশ করে? আমি তো বলবো এরকম বউ বাড়িতে থাকার থেকে না থাকা ভালো। তোর বউ আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে। বিশাখা দেবী অনন্তকে সমস্ত কিছু জানালে অনন্ত এবার দিয়ার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ অনন্ত এবার খুব ভালো মতোই বুঝতে পারে দিয়া আসলে একটা গোল্ড ডিগার। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। তুমি যদি আমাকে এই সমস্ত কথা আগে বলতে, আমি দিয়াকে কবেই ডিভোর্স দিয়ে দিতাম। অবশ্য আমার এরকম গোল্ড ডিগার বউও চাই না, যে শুধুমাত্র আমার টাকাকেই ভালোবাসে। দিয়া, তুমি তোমার জিনিসপত্র গুটিয়ে বাবার বাড়িতে চলে যাও। আজ থেকে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। এই বলে অনন্ত সঙ্গে সঙ্গে দিয়ার কাছে থাকা সমস্ত ক্রেডিট কার্ডগুলো ব্লক করে দেয়। অনন্ত, তুমি আমাকে এরকম কথা বলতে পারলে? তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে বলছো? আমি ভুল করে ফেলেছি অনন্ত, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। মোটেই না, তুমি তোমার বোনেদের সঙ্গে যেরকম আচরণ করো, এটা দেখেই আমার আগে থেকেই তোমাকে বোঝা উচিত ছিল তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। তাই আমি আর কোনোদিনও তোমাকে ক্ষমা করবো না। অনন্তর কথা শুনে দিয়া ভীষণই কান্নাকাটি শুরু করে, যা দেখে মধুমিতা এবং অন্তরা 2 বোনেরই খুব খারাপ লাগে।
অনন্ত, তুমি এরকম কিছু করো না। আসলে দিয়া মাঝে পড়ে একটু খিটখিটে হয়ে গিয়েছিল। আমরা তো ছোটবেলা থেকেই দিয়ার সঙ্গে আছি, আমরা জানি দিয়া কেমন। হ্যাঁ, এবারের মতো দিদিকে ক্ষমা করে দাও। আমরা তোমাকে কথা দিচ্ছি দিদি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। মধুমিতা আর অন্তরা অনন্তকে অনেক করে বোঝালে অনন্ত শেষ পর্যন্ত দিয়াকে একবার শেষ সুযোগ দেয়। এরকম পরিস্থিতিতে দিয়ার দুই বোন যেহেতু তার পাশে দাঁড়ায়, তাই দিয়া নিজের ভুল বুঝতে পারে। শুধু অনন্তই নয়, তোরাও আমাকে ক্ষমা করে দে দিদি। বিয়ের পর আমি তোদের সঙ্গে একবারও বোনের মতো আচরণ করিনি, সব সময় খিটখিট করেছি। আমি আর কখনো তোদের সঙ্গে খারাপ ব্যবহার করব না, আর আমি আমার বরের টাকাও ফালতু কাজে ব্যয় করব না। এভাবেই দিয়া সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে দিয়া আর কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না। সে আর তার স্বামীর টাকাও বেশি খরচা করে না। ধীরে ধীরে দিয়া সংসারে মন দেয় এবং তার বাকি দুই বোনের সঙ্গে মিলেমিশে সংসার করতে থাকে। কাবির খুবই দরিদ্র পরিবার থেকে ছিল। তার বাবা রামচরণ বাবু এবং তার মা বনমালা দেবী চাষের জমিতে কাজ করেই তাকে লেখাপড়া শেখাচ্ছিল। কাবির খুবই বুদ্ধিমান ছিল, তাই সে তার পড়াশোনা কমপ্লিট করতে শহরের কলেজে গিয়েছিল। দেখো রিমিতা, আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না, কারণ আমি তোমার যোগ্য নই। আর আমি যেখানে একটা চাষির ছেলে, যার বাবা লোকের জমিতে দিন মজুরি করে পেট চালায়, আমার সঙ্গে তোমার মিল কখনোই হবে না। যেখানে তুমি কিনা। চুপ করো আর শোনো, ওটা লোকের জমি নয়, আমার বাবার জমিতে কাজ করে। আর তোমার এই চিন্তা ভাবনাটাই যত সমস্যা ক্রিয়েট করে। আচ্ছা, তুমি আমাদেরকে পর ভাবো কেন বলো তো? পর নয় রিমিতা, কিন্তু আপাতত ভাবতে পারি না। যেখানে তোমার বাবা কোথায় জমিদার আর আমরা সামান্য একটা ভাগ চাষি, এখন যদি আমি কোনো চাকরি না পাই তাহলে হয়তো আমাকেও জমিতে চাষ করতে হবে। তখন তুমি কি করবে বলো? দেখো, এই গরমে আমার মাথা আরো বেশি গরম করাবে না। আমি তোমাকে বিয়ে করব বলেছি, মানে তোমাকে বিয়ে করতেই হবে। আর না হলে আমি সুইসাইড নোটে তোমার নাম লিখে নিজেকে শেষ করে ফেলবো। রিমিতা ছিল খুবই বড়লোক জমিদার হর্ষবর্ধন বাবুর ছোট মেয়ে, আর সে খুবই জেদি প্রকৃতির ছিল। সে কাবিরকে খুবই পছন্দ করত, আর সেই জন্য সে সেদিন এভাবে বলছিল। কাবির রিমিতার কথায় রাজি হয়ে যায় এবং সে রিমিতাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। এটা দেখে রামচরণ বাবু ও বনমালা দেবী খুবই খুশি হয়, কিন্তু হর্ষবর্ধন বাবু বেজায় চটে ছিল। শেষ পর্যন্ত হর্ষবর্ধন বাবু সম্পর্কটি মেনে নিতে বাধ্য হয়। বেশ কয়েকদিন তাদের ভালোই হাসি খুশি দিন কাটছিল। একদিন, উফ, যা গরম পড়েছে, আমার তো এই বাড়িতে থেকে পুরো গা জ্বলে যাচ্ছে। কি যে করি, উফ, এই পাখার হাওয়াটাও যেন গায়ে লাগছে না। আমাদের বাড়িতে কত ঠান্ডা ছিল, ওখানে সবসময় এসি ফ্রিজ চলতো। যখন ইচ্ছে হতো মন ভরে ঠান্ডা জলও খেতাম, কিন্তু এখানে দূর। এই জন্যই বলে ভালোবাসা অন্ধ হয়। কি হলো বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে মনে মনে কি ভাবছো? তোমাকে দেখে যেন চিন্তায় আছো মনে হচ্ছে। চিন্তায় থাকবো না তো কি আনন্দে থাকবো? আপনাদের বাড়িতে কত গরম, এখানে না আছে এসি, না আছে ফ্রিজ, আর বাড়ির সঙ্গেই রান্নাঘর। মাঝে মাঝে তো মনে হচ্ছে আগুন চুলাই নয়, আমার গায়েই জ্বলছে। আচ্ছা, তাই নাকি? তুমি বাড়ির পাখার হাওয়াতে বসেও এত গরম হচ্ছ? তাহলে মায়ের এই গরমে রান্নাঘরের মধ্যে কি হচ্ছে বলো? বাবা আর আমি যে মাঠের রোদ্দুরে এত তাপ থেকে এলাম, আমাদের কি হচ্ছে তাহলে? অত না বকে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো, যাও। কি একেবারে হচ্ছে? কেন, ঠান্ডা জলের কথা মুখে আনতে লজ্জা লাগে না? যেখানে এই বাড়িতে ঠান্ডার কোনো ব্যবস্থাই নেই। আমার বাবা কত করে বললো এই গরমে একটা এয়ার কন্ডিশনার ফ্রিজ দিই, কই একবারও হ্যাঁ বললো? বাবা তো এটাও বললো যে ইলেকট্রিক বিল দিতে না পারলে উনি ইলেকট্রিক বিল ভরবেন। দেখো রিমিতা, আমি তোমার সব কথাই শুনেছি, কিন্তু তুমি আমাকে এটা করতে বলো না প্লিজ। আমি তোমার বাবার কাছ থেকে এগুলো কখনোই নিতে পারবো না। যেদিন আমার নিজের ক্ষমতা হবে সেদিন আমি নিশ্চয়ই কিনবো। তাহলে আর এ জন্মে এসির হাওয়া খাওয়া হবে না, কারণ তুমি এই চাষবাসের কাজ করে কখনো কিনতেও পারবে না, আর আমার শখও মিটবে না। এখন বুঝেছি, বাবা ঠিকই বলেছিল, আর আমার বাড়ির সবাই আমাকে মানা করেছিল। এখন দেখছি এই গরমে আমি নিজেই নিজের কষ্ট বাড়িয়ে নিয়েছি। এই বলে কাঁদতে কাঁদতে রিমিতা ঘরে চলে যায়। তাকে কাঁদতে দেখে সকলেই দুঃখ হলেও তাদের কিছু করার ছিল না, কারণ রামচরণ বাবু এর আগেই জমিদার বাবু হর্ষবর্ধন বাবুর কাছ থেকে কাবিরের পড়াশোনার জন্য অনেক টাকা ঋণ নিয়ে রেখেছিল, আর এখন সে সেই ঋণগুলোকেই মেটাচ্ছিল। রামচরণ বাবু খুবই পরিশ্রমী ছিল, আর সে এই অত্যাধিক গরমেও কাজ করা বন্ধ করছিল না।
যেখানে গ্রামের অধিকাংশ মানুষজনই গরমের কারণে তাদের বাড়ি থেকে বের হতেও পারছিল না। এভাবেই আরো বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন রামচরণ বাবু সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছিল। তখন রাস্তায় তার সঙ্গে মদনের দেখা হয়। আরে মদন যে, তুমি এত সকাল সকাল কোথায় বের হলে? আমি জমিদারের জমিতে কাজ করতে যাচ্ছি। আসলে আমার অনেকটাই ঋণ বাকি আছে, আর এখন যে গরম পড়েছে দিনের বেলায় মাঠে থাকাটা অসম্ভব হয়ে পড়ছে। তাই ভাবছি সকাল সকাল কাজ মিটিয়ে বাড়ি ফিরে যাব, আর বাড়িতে গিয়ে নিজেরও কিছুটা কাজ করতে পারবো, তাই আর কি। কিন্তু রামচরণ, আমি তো শুনেছি জমিদার তোমার আত্মীয়, তাই তোমার ঋণ তো মকুফ করে দেওয়ার কথা, তাই না? আর এত গরমে লোক যেখানে বাইরেই বের হতে পারছে না, সেখানে তুমি জমিতে কাজ করবে কিভাবে? না মদন, তা বললে চলবে না। কাজ তো আমাকে করতেই হবে, যেখানে যতই গরম লাগুক না কেন। এই যা, অনেকটাই দেরি হয়ে গেল, আমি এখন আসছি। এই বলে রামচরণ সেখান থেকে চলে যায়। এভাবে সে গরমকে হার মানিয়ে প্রতিদিন জমিতে কাজ করত। এদিকে রিমিতা গরমের কারণে তখনও রেগেছিল। একদিন সে তার বাবাকে ফোন করে তাদের একটা এসি কিনে দেওয়ার কথা জানায়। হর্ষবর্ধন বাবু রিমিতার বাড়িতে এসি পাঠালে, ও আচ্ছা, আপনি এসে গেছেন, এই তো এখানে রাখুন। আর ওই দেয়ালটা দেখছেন, ওখানে এটা সেট হবে। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি। কি হলো রিমিতা, তোমাকে এত মানা করা সত্ত্বেও তুমি তোমার বাবার কাছ থেকে এসিটা চাইলে? গরম আর কতদিনই বা থাকবে বলো? কিন্তু নামটা সারা জীবন থেকে যাবে। দেখো, গরম কতদিন থাকবে সেটা আমি জানি না, কিন্তু আমি আর 1 ঘন্টাও এই গরমে থাকতে পারবো না, ওকে? এখন যার যার এসি পছন্দ নয় সে মাঠে গিয়ে রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে পারে। তুমি বাচ্চাদের মতো কথাবার্তা বলো না রিমিতা। আমি পরের কাছ থেকে কোনো জিনিসই নিতে পারবো না, প্রয়োজনে আরো দ্বিগুণ কষ্ট করতে রাজি আছি। আর তুমি জানো না এই এসিটার জন্য আমাকে পরের কাছে কত কথা শুনতে হবে? ও তাহলে বেশ তো, এতই যদি তুমি আমার বাবাকে পর ভাবো তাহলে তুমি ভাবোই না। এটা তোমাকে আমার বাবা বাকিতে দিয়েছে, আর আমার বাবার জমিতে কাজ করে মিটিয়ে দাও। যেভাবে তোমার বাবা নিজের ঋণ মেটাচ্ছে সেভাবেই। কি পারবে না তো? আমি জানতাম, মুখে বলা যায়, কিন্তু রোদে বের হলে না সকলেরই শুকিয়ে যায়। হ্যাঁ পারবো, কেন পারবো না? আমিও কাল থেকে আমার বাবার মতো জমিতে কাজ করতে যাব, আর এই এসি ঋণ মেটাবো। এভাবেই তারা কথাবার্তা বলছিল। ঠিক তখনই সেখানে হর্ষবর্ধন বাবু আসে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো কাবির, আর আমি তোমার সাহস দেখে খুবই প্রভাবিত। আমিও এটা দিতে চাইনি, বিশ্বাস করো। শুধু রিমিতার জেদের কারণেই এটা দিতে বাধ্য হয়েছি। তা এখন যখন তুমি নিজেই ঋণ ভাবছো, সেখানে তোমাকে সাপোর্ট করা ছাড়া আমার কিছু করার নেই। তা মা, এসিটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, আমার খুব পছন্দ হয়েছে, আর আজ থেকে খুব ভালো ঘুম হবে। এসি পেয়ে রিমিতা খুবই খুশি ছিল, কিন্তু কাবিরের খুব খারাপ লাগছিল। হর্ষবর্ধন বাবু এসি সেট করে দিয়ে সেখান থেকে বাড়ি চলে যায়। পরের দিন থেকেই কাবির তার কথা অনুযায়ী জমিদারের জমিতে কাজ করা শুরু করে দেয়। অত্যাধিক গরম পড়ার ফলে জমিতে কাজ করতে তার খুবই কষ্ট হতো। সারাদিন কাঠফাটা রোদ্দুরে তার প্রাণ শুকিয়ে আসতো, কিন্তু তা সত্ত্বেও সে জমিতে কাজ করা বন্ধ করতো না। এদিকে রিমিতা এসির ঠান্ডা হাওয়ায় সারা দিন বসে থাকতো। বাড়ির কারোর কথাই সে শুনতো না। একদিন, বৌমা শুনছো? এই নাও, এই গ্লুকোজটা খেয়ে নাও। গরমে গ্লুকোজ খাওয়া খুবই ভালো। কি গ্লুকোজ? এটা আমার চোখের সামনে থেকে নিয়ে যান, আমার এসব ভালো লাগে না। এই গরমে কোথায় ম্যাঙ্গো, বানানা, লস্যির শরবত করবে তা নয়, আমাকে গ্লুকোজ খেতে দিচ্ছে। আর এভাবে করবেই বা কিভাবে? বাড়িতে তো কোনো গ্রাইন্ডার মেশিনও নেই। এসিটা আমার বাবা দিয়েছে তাই হলো, না হলে এটাও হতো না। এই বলে রিমিতা সেখান থেকে চলে যায়। রিমিতার কথা শুনে বনমালা দেবী মনে মনে খুব কষ্ট পায়। তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে বাড়িতে একটা ফ্রিজ কিংবা গ্রাইন্ডার কিনে আনার মতো অবস্থাও ছিল না। সেদিন রাত্রিবেলা, শুনছো কাবিরের বাবা, আমার না বৌমাকে নিয়ে খুব চিন্তা হয়। সত্যি দোষ তো আমাদেরই, আমরা জেনে শুনে ওই মেয়েটাকে এত কষ্টে রেখেছি। আমিও কি করব বলো? এই সংসার চালিয়ে তেমন টাকা তো বাঁচছে না যে আমি ওর শখ পূরণ করব। আর এদিকে জমিদার বাবুর ঋণও তো এখনো মেটেনি। তাহলে তুমি এক কাজ করো না, আমার সোনার বালাজোড়া বিক্রি করে তুমি বাড়িতে একটা ফ্রিজ আর কি যেন শরবত করার কি গ্রাইন্ডার মেশিন না কি বলছিল, ওটা কিনে নিয়ে এসো। এ কি বলছো তুমি? তোমার মায়ের দেওয়া বালাজোড়া তুমি বিক্রি করে দেবে? আর এটা কাবির জানতে পারলে কখনোই মেনে নেবে না। তুমি তো কাবিরকে চেনোই। হ্যাঁ, সেই জন্যই তোমাকে বলছি, তুমি প্লিজ আমার কথা শোনো। আর না বলো না প্লিজ। এই গরম আমাদের সহ্য হলেও ও বড় লোকের মেয়ে, ও কিভাবে সহ্য করবে?
রামচরণ বাবু বনমালা দেবীর কথা অনুযায়ী পরের দিন সোনার দোকানে যায়। সে তাদের বালাচোরা বিক্রি করে দিয়ে ফ্রিজ এবং গ্রাইন্ডার মেশিন কিনে নিয়ে বাড়িতে আসে। রামচরণ বাবুকে এগুলো নিয়ে আসতে দেখে রিমিতা বলে, আরে বাহ, ফ্রিজ নিয়ে এসেছেন বাবা। যদিও এটা ব্র্যান্ডেড কোম্পানির নয়, তবুও নতুন তো। আর গ্রাইন্ডারও নিয়ে এসেছেন বাবা, তাহলে তো এই গরমে আর কোনো অসুবিধাই হবে না। এবারে প্রতিদিন আমি আরাম করে সবকিছু করতে পারবো। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন হর্ষবর্ধন বাবু রিমিতাকে ফোন করে এবং তাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে। রিমিতা এটা শুনে খুবই খুশি হয়ে যায়। সে কাবিরকে বলে, শুনছো কাবির, বাবা আমাদের নিমন্ত্রণ করেছে আর আমাদের জন্য এসি গাড়িও পাঠাবে বলেছে। আর আজ আমার বোন আর ওর বড় আসছে। এই, তুমি আমাদের বাড়িতে যাবে তো? আমি আর গিয়ে কি করব, যেখানে তোমার বাবা এসি গাড়ি পাঠাবে বলেই তো দিয়েছেন। হ্যাঁ, আমি জানতাম তোমার এটাও খারাপ লাগবে। এখন বাবা যদি এসি গাড়ি না পাঠাতো আর আমি এই গরমে তোমার সঙ্গে রিক্সায় করে যেতাম, তাহলে তোমার ভালো লাগতো, তাই তো? আর হ্যাঁ, একটা কথা শুনে নাও, কে যাবে কে যাবে না আমি দেখতে যাব না। আমার বাবা আমাকে নিমন্ত্রণ করেছে যখন, আমি তো যাবই। কিন্তু রিমিতা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ওখানে অনেক বড় বড় লোকেরা থাকবেন, সেখানে আমরা গেলে আমরা অপমান ছাড়া আর কিছুই পাবো না। রিমিতা কারোর কোনো কথাই শোনে না। সে তার বাবার পাঠানো গাড়ি করে একাই অনুষ্ঠান বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে রিমিতা খুবই খুশি ছিল। সে তার বাবার সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে তার বাবাকে তার বন্ধু মহেশের সঙ্গে কথা বলতে শুনে ফেলে। আরে মহেশ, তোকে চিন্তা করতে হবে না ভাই, আমার প্ল্যান অর্ধেক সাকসেস হয়ে গেছে। আর রিমিতার বাড়িতে এসি পাঠিয়ে দিয়ে ওদের মধ্যে ঝগড়ার বীজ রোপণ করেও দিয়েছি। আর দেখ না, কিছুদিনের মধ্যেই রিমিতা নিজেই কাবিরকে ডিভোর্স দিতে চাইবে। কিন্তু রিমিতা ডিভোর্স দিলেও কাবিরকে রিমিতাকে ছাড়তে চাইবে? হ্যাঁ, সে প্ল্যানও করেছি। আমি এসিটা তো নামমাত্রই দিয়েছি, এদিকে কাবিরকে এসির ঋণে আমার জমিতে গোলামের মতোই খাটিয়ে নিচ্ছি। আর দেখ না, ছেলেটাও কত পাগল, গরমে সকলে বাইরে বের হতে পারছে না, সেখানেও জমিতে কাজ করে যাচ্ছে। ও মাই গড, তাহলে সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। এদিকে এসি দেওয়ার নামও পেলি, ওদিকে সুদ সমেত টাকাও পেয়ে যাচ্ছিস। রিমিতা তার বাবা ও বাবার বন্ধুর কথাবার্তা শুনে খুবই অবাক হয়ে যায়। সে এতদিন পর তার নিজের ভুল বুঝতে পারে। তার বাবা যে তাদের সংসার ভাঙার জন্যই এসব করেছে, এটা সে বুঝতে পারে। রিমিতা তাদেরকে কিছু না জানিয়েই সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে এসে কাবির এবং তার বাবা মায়ের কাছে সে ক্ষমা চায়। পরের দিনই সে তার বাবা হর্ষবর্ধন বাবুকে এসি ফেরত দিয়ে দেয়। কয়েকদিন পর কাবির একটি ভালো চাকরি পায়। সে নিজের টাকাতেই একটি এসি কিনে নেয়। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।